স্লোগান দিবে সশস্ত্র সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইমাত্র প্যারেডের অভিবাদন গ্রহণ করলেন। সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পক্ষে 10টি ইউনিট ও প্রতিষ্ঠানের জাতীয় পতাকা হস্তান্তরের নিমিত্তে সম্মানিত সেনাবাহিনী প্রধানকে অনুমতি প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেনাবাহিনী প্রধানকে 10টি ইউনিট ও প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা হস্তান্তরের অনুমতি প্রদান করছি। এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত সেনাবাহিনী প্রধানকে 10টি ইউনিট ও প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা হস্তান্তরের অনুমতি প্রদান করলেন। সুধীমণ্ডলী, আমি এখন পতাকা অর্জনকারী সংশ্লিষ্ট ইউনিটের অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসারগণকে জাতীয় পতাকা গ্রহণ করার জন্য মাঠের নির্ধারিত স্থানে অবস্থান গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। মাস্ক পরা নাই কেন? সুধীবৃন্দ, আজকের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুমতি ক্রমে সম্মানিত সেনাবাহিনী প্রধান এখন জাতীয় পতাকা হস্তান্তর করবেন। আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে জাতীয় পতাকা হস্তান্তর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুমতিক্রমে সম্মানিত সেনাবাহিনী প্রধান 1 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটের পক্ষে পতাকা গ্রহণ করলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা ও মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রেজাউল নবী চৌধুরী। এবার সম্মানিত সেনাবাহিনী প্রধান
তৃতীয় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটের পক্ষে পতাকা গ্রহণ করলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহিনুর ইসলাম ও অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ আইয়ুব আলী। এই মাত্র সম্মানিত সেনাবাহিনী প্রধান 6 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটের পক্ষে পতাকা গ্রহণ করলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সঞ্জীব দেলোয়ার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এখন সম্মানিত সেনাবাহিনী প্রধান 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটের পক্ষে পতাকা গ্রহণ করলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ নূরে মুবাশশির হাসান ও মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মহসিন আলম। এবার সম্মানিত সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 59তম সাপোর্ট ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটের পক্ষে পতাকা গ্রহণ করলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান ও অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ নুরুল ইসলাম প্রামাণিক। এখন সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 11তম ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটটির পক্ষে পতাকা গ্রহণ করলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ফারুক হোসেন খান ও অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ মোস্তফা কামাল। এ পর্যায়ে সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 12তম ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটের পক্ষে পতাকা গ্রহণ করলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন কবির ও মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রশিদুর রহমান। এবার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 13তম ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটের পক্ষে পতাকা গ্রহণ করলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাইমুল হাসান খান ও অনারারি ক্যাপ্টেন মোহাম্মদ আনোয়ার হোসেন। এখন সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 15তম ব্যাটালিয়নকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। ইউনিটের পক্ষে পতাকা গ্রহণ করলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান রাসেল বিএসপি ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল আলিম। এইমাত্র সম্মানিত সেনাবাহিনী প্রধান স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। প্রতিষ্ঠানটির পক্ষে পতাকা গ্রহণ করলেন কর্নেল অ্যাডমিন কর্নেল মোহাম্মদ আনোয়ার লতিফ খান বিপিএম বার ও অনারারি ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল আলম। এক, 3, 6 ও 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, 59 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 11, 12, 13 ও 15 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এবং স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স যে অভূতপূর্ব সম্মান, মর্যাদা ও গৌরবে আজ ভূষিত হলো, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে তা অর্জন ও প্রাপ্তির মাইলফলক হিসেবে চির অম্লান হয়ে থাকবে। এই মহেন্দ্রক্ষণে মাননীয় প্রধানমন্ত্রীকে হৃদয়ের অন্তঃস্থল হতে সকল ইউনিট ও প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। হে মান্যবর, আপনাকে সশ্রদ্ধ সালাম।
Commanders! Stand low! আমি এখন জাতীয় পতাকা প্রাপ্ত ইউনিট ও প্রতিষ্ঠানের পক্ষে জাতীয় পতাকার প্রতি সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমতের জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনার নিমিত্তে ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আবুল হোসেনকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মুজিব বর্ষের বিশেষ দিনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 1, 3, 6 ও 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন 59 ইস্ট বেঙ্গল সাপোর্ট ব্যাটালিয়ন 11 বীর মেকানাইজড 12 বীর 13 বীর 15 বীর সাপোর্ট ব্যাটালিয়ন এবং এসআইএনটির জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন জাতীয় পতাকা প্রাপ্ত এসব ইউনিট যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা সহ দেশে যে কোনো ক্রান্তি লগ্নে যথাযথ অবদান রাখতে এবং দেশ ও জাতির মর্যাদাকে সমুন্নত করতে পারে সেই তৌফিক দান করুন। ইউনিট সমূহের সকল সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করে ইউনিট সমূহকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সেই শক্তি দান করুন। ইয়া আল্লাহ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই ইউনিট সমূহ যেন আরো সক্রিয় অংশীদার হতে পারে সেই তৌফিক দান করুন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর সেনানী অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। বিশেষ করে বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ যারা 15 আগস্ট নির্মমতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ইয়া আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ পরিচালনা এবং তার গৃহীত সকল উন্নয়ন ও কল্যাণমূলক পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের তৌফিক দান করুন। দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে এবং দেশকে আরো সমৃদ্ধশালী করতে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, প্রাণঘাতী করোনা মহামারী থেকে আমাদের দেশ ও জাতিকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, সেনাবাহিনীকে সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করা তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين. السلام الله. সুধী মণ্ডলী, আমি এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মী বৃন্দ, সেনাবাহিনী প্রধান, উপস্থিত সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার, অন্যান্য পদবী সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 9 পদাতিক ডিভিশনের 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও অ্যাডহক 11 বীর মেকানাইজড ব্যাটালিয়ন, 10 পদাতিক ডিভিশনের 6 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও 13 বীর, 11 পদাতিক ডিভিশনের 59 ইস্ট বেঙ্গল সাপোর্ট ব্যাটালিয়ন, 24 পদাতিক ডিভিশনের 1 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও 12 বীর, 33 পদাতিক ডিভিশনে 15 বীর সাপোর্ট ব্যাটালিয়ন, 55 পদাতিক ডিভিশনের 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স SINT এর জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। স্বাধীন জাতি হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। 2020 সাল আমাদের বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। যদিও করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের যেভাবে প্রোগ্রাম করার কথা ছিল করতে পারিনি, তারপরেও আমরা আমাদের এই করোনা ভাইরাস স্বাস্থ্য সুরক্ষা অনুসরণ করে ডিজিটাল পদ্ধতিতে আমরা এই অনুষ্ঠানগুলি উদযাপন করছি। এই বছরে আমি মনে করি এই পতাকা প্রদান এবং যারা পতাকা পেয়েছেন তাদের জন্য অত্যন্ত গৌরবের, কারণ স্বাধীন বাংলাদেশ না হলে আজকে হয়তো আমাদের সেনাবাহিনী এই জায়গায় এসে পৌঁছাতে পারত না। জাতির পিতা সবসময় আমাদেরকে প্রেরণা দিয়েছেন, শক্তি সাহস জুগিয়েছেন, একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন। একটা স্বাধীন দেশ আমাদের বিজয়ের পর যখন এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের কাজে তিনি হাত দেন, তখন বাংলাদেশের অবস্থাটা কি ছিল? বাংলাদেশ 23 বছর ছিল পাকিস্তানি ঔপনিবেশিকদের শোষণ বঞ্চনায় একেবারে ক্ষতবিক্ষত, বঞ্চিত, শোষিত। তার উপর যুদ্ধের যে ধ্বংসস্তূপ, যেখানে 1 টাকা রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলায় খাদ্য ছিল না,
তেমনি একটি বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্বভার তিনি হাতে নিয়েছিলেন। বন্ধুপ্রতিম দেশগুলির সহায়তায় তিনি এই দেশে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে ধ্বংসস্তূপ থেকেই অগ্রগতির পথে যাত্রা শুরু করেন এবং সেই সময় আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার পদক্ষেপও তিনি নিয়েছিলেন এবং 1974 সালে তিনি একটি প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দিয়ে যান। আমরা এখন যদি সেই প্রতিরক্ষা নীতিমালা দেখি, আমরা দেখব যে সেটা এতই যুগোপযোগী যে এত বছর পরেও সেটা মনে হয় এখনও অত্যন্ত সময়োপযোগী। তারই আলোকে আমরা ইতিমধ্যে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমাদের সেনাবাহিনী সহ সকল বাহিনীর সার্বিক উন্নয়নে, আধুনিকায়নে এবং যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। কারণ এই প্রতিরক্ষা নীতিমালা জাতির পিতা আমাদের যে দিয়ে গিয়েছিলেন সেখানে একটা সুদূর প্রসারী পরিকল্পনাও ছিল, আর সেটাই আজকে আমরা অনুসরণ করে যাচ্ছি। প্রিয় অফিসার এবং সৈনিকবৃন্দ, পতাকা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই পতাকা। এই পতাকা হচ্ছে একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান ও মর্যাদার প্রতীক। এই পতাকার মান রক্ষা করা প্রত্যেকেরই দায়িত্ব, প্রতিটি সৈনিক এবং আমি মনে করি সকল জনসাধারণ সবারই দায়িত্ব এই পতাকার মর্যাদা রক্ষা করা, কারণ এটাই হচ্ছে আমাদের একটা প্রতীক আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের। আর জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা যে কোনো ইউনিটের জন্য একটি সম্মান ও গৌরবের বিষয়। আজকে আপনারা সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা অর্জন করেছেন। আপনাদের হাতে আমার পক্ষ থেকে মাননীয় সেনাবাহিনী প্রধান তুলে দিয়েছেন। আমার দুর্ভাগ্য যে আমি সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, এটা সত্যি আমার জন্য খুব কষ্টের। কিন্তু করোনা ভাইরাসের কারণে যাতায়াত সীমিত হয়ে গেছে। এই সীমাবদ্ধতার মধ্যেও আমি চেয়েছি যে আপনারা সময় মতো যেন পতাকা প্রাপ্তির অধিকারটা অর্জন করেন, যেন বঞ্চিত না হন। তাই এই ব্যবস্থার মাধ্যমেই আমরা করে যাচ্ছি, আর আপনাদের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মনে করি যে আমাদের এই জাতীয় পতাকা যারা পেয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট, এসআইএনটি সহ যারা উপস্থিত, সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই গৌরব অর্জন করেছেন। আমি আশা করি জাতির আস্থা, বিশ্বাস অটুট থাকবে, দেশ সেবায় আপনারা আত্মনিয়োগ করবেন। দেশ মাতৃকার সেবা করাটাই হচ্ছে সব থেকে বেশি গৌরবের কাজে, আপনারা সেই দিকেই বিশেষভাবে মনোনিবেশ করবেন। আমরা আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন, যে আওয়ামী লীগ সংগঠন এই দেশে দীর্ঘ 24 বছর জাতির পিতার নির্দেশে সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে। কাজে আমরা মনে করি আমাদের একটা কর্তব্য দেশকে উন্নত করা, কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, তারও সার্বিক উন্নয়ন এটাও আমাদের দায়িত্ব। পাশাপাশি বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আর আমাদের সশস্ত্র বাহিনী বা আমাদের সেনাবাহিনী এখন শুধু আর আমাদের দেশে সীমাবদ্ধ না, আমরা জাতিসংঘে শান্তিরক্ষা মিশনেও অবদান রেখে যাচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনীর সাথে আমাদের চলতে হয়, কাজ করতে হয়। তাই আমি সবসময় চেয়েছি যে আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সবসময় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী গড়ে উঠুক, যেটা জাতির পিতা তার 1974 সালে প্রতিরক্ষা নীতিমালায়ও বলে গেছেন। সেভাবে আমরা গড়ে তুলতে চাই। 1975 সাল আমাদের জন্য একটা কালো দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই দিন সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে আমার ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল
মুক্তিযোদ্ধা, এবং ছোট্ট 10 বছরের শিশু রাসেল, যার জীবনের স্বপ্ন ছিল বড় হয়ে সে সেনাবাহিনীর সদস্য হবে, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। তাদেরকেও নির্মমভাবে হত্যা করে, কামাল জামালের নবপরিণীত বধূদের হত্যা করে এবং আমার মা সহ আমাদের পরিবারের প্রায় 18 জন সদস্য নির্মমভাবে শাহাদাত বরণ করে। ব্যক্তিগতভাবে আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা স্বজন হারাবে বেদনা নিয়েই বেঁচে আছি, কিন্তু আমাদের যে ক্ষতি হয়েছে আমি মনে করি তার থেকে বেশি ক্ষতি হয়ে গিয়েছিল বাংলাদেশের জনগণের। কারণ সেই জনগণের যে কাঙ্ক্ষিত উন্নতি, সেই উন্নতিটাও বাধাগ্রস্ত হয়ে গিয়েছিল। জাতির পিতা আদর্শ বুকে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থেকে 81 সালে ফিরে আসতে সক্ষম হয়েছিলাম। কারণ আওয়ামী লীগ আমাকে সভানেত্রী যখন নির্বাচিত করে, আমি সভাপতি হিসেবে বাংলাদেশে যখন চলে আসি, বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন পাই। সেটাই ছিল আমার একমাত্র শক্তি, বাংলাদেশের জনগণ। এবং তাদের উপর ভরসা করে সেই স্বজনহারা বেদনা নিয়ে বাংলার মাটিতে ফিরে এসে আমি সিদ্ধান্ত নেই যে কীভাবে এই দেশকে উন্নতি করতে হবে, আমার বাবার স্বপ্ন কীভাবে পূরণ করব। সেই সাথে সাথে যে সেনাবাহিনীতে আমার দুই ভাই ছিল, সেই সেনাবাহিনীর সার্বিক উন্নয়ন, যুগোপযোগী করা, আধুনিক জ্ঞান সম্পন্ন করা এবং যুগের সাথে যেন তাল মিলিয়ে চলতে পারে সেভাবে শক্তিশালী করা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে উপযুক্ত বাহিনী হিসেবে গড়ে ওঠে তারও ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আমি 96 সালে দায়িত্ব গ্রহণের পর 2টি পদাতিক ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন, 10টি ব্যাটালিয়ন, এনডিসি, বিপ সট, এএফএমসি, এমআইএসটি, এনসিওস একাডেমি এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা করেছিলাম। এবং এখনও আমরা আমাদের সেনাবাহিনীর উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং বাজেটে সেভাবেই টাকা রাখছি। ইতিমধ্যে সিলেটে 17 পদাতিক ডিভিশন, রামুতে 10 পদাতিক ডিভিশন, নেবুখালীতে 7 পদাতিক ডিভিশন এবং পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের নিরাপত্তা তদারকির জন্য একটি কম্পোজিট ব্রিগেডও প্রতিষ্ঠা করা হয়েছে। এমনকি যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, সেখানেও কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে। আমরা 21 শতকের ভূ রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছি। আমি আগেই বলেছি, আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র, সরঞ্জামাদি ও জনবল বৃদ্ধির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি আমরা করে যাচ্ছি। সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সাজোয়া আর্টিলারি কোরের জন্য আধুনিক গান, মিসাইল ক্রয় করা হয়েছে। পদাতিক বাহিনীর জন্য অত্যাধুনিক ইনফ্যান্ট্রি গ্যাজেট ক্রয় করা হয়েছে। সেনাবাহিনীতে 11.5 বছরে ব্যাপক উন্নয়ন করায় সারা বিশ্বে আমাদের সামরিক বাহিনীর একটি উন্নত আধুনিক বাহিনীর মর্যাদা অর্জন সম্ভব হয়েছে। প্রিয় অফিসার এবং সৈনিকবৃন্দ, সেনাবাহিনী দেশের সম্পদ ও মানুষের ভরসা বিশ্বাসের প্রতীক। আর কোন সেনাবাহিনী মানুষের আস্থা বিশ্বাস যদি অর্জন করতে না পারে, তাহলে কখনো তারা কোনো বিজয় অর্জন করতে পারে না। তাই আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ ও মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আর বাংলাদেশের জনগণ, এরা তো আপনাদেরই আপনজন, আপনাদেরই পরিবারের সদস্য। কাজে তাদের কল্যাণের কথা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। আমাদের সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এমনকি করোনা ভাইরাসেও এই দীর্ঘ কয়েক মাস যাবৎ আমাদের সেনাবাহিনী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা, তাদের রিলিফ বিতরণ করা, তাদের নানা ধরনের সহযোগিতা করা, করোনা সম্পর্কে তাদের সচেতনতা, সব ব্যাপারেই বিশেষ ভূমিকা আপনারা পালন করে যাচ্ছে। সেজন্য আমি সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের অন্যান্য নৌবাহিনী, বিমান বাহিনী, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকেই যার যা ভূমিকায় তারা বিশেষভাবে অবদান রেখে যাচ্ছে। আমরা চাই শান্তি। জাতিপিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন,
সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু আমরা কারোর সাথে বৈরিতা চাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি, বাংলাদেশ যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে। সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। কাজে আমরা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সবসময় নিবেদিত প্রাণ। তাই জাতিসংঘ যখনই আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য চেয়েছে, পুলিশ বাহিনী চেয়েছে, আমরা সেটা দিয়ে যাচ্ছি। শুধুমাত্র আমরা যেহেতু বিশ্ব শান্তিতে বিশ্বাস করি এবং দেশের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থা থাকুক, আর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যটা স্থির রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের নারী সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। কারণ 96 সালেই প্রথম আমি এই নারী সদস্য আমাদের সেনাবাহিনীতে আমরা অন্তর্ভুক্ত করেছিলাম। একটি কথা সবসময় মনে রাখতে হবে যে আমাদের সংবিধান স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে জাতির পিতা এই সংবিধান আমাদের উপহার দিয়েছিলেন, যে সংবিধানে একটি রাষ্ট্র পরিচালনার সব দিক নির্দেশনা দেওয়া আছে। কাজে সংবিধানকে সমুন্নত রেখে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি জানি এই করোনা ভাইরাসের কারণে শুধু এটা বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা সকলের জন্য একটা স্থবিরতা এসে গেছে। এই করোনা ভাইরাসে আমরা অনেক আপনজনকে হারিয়েছি, অনেক মানুষকে হারিয়েছি, দেশে বিদেশে প্রবাসে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আবার সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সাথে আমি বলবো যে করোনা ভাইরাসের কারণে আমাদের অর্থনীতির জন্য স্থবির না হয় আর মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রথমে আমি ঘোষণা দিয়েছিলাম 31 দফা নির্দেশনা, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই নির্দেশনা আমরা দিয়েছি। পাশাপাশি আমরা আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখা এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ প্রণোদনা আমরা ঘোষণা করেছি। সেখানে আমরা আমাদের বাজেট ছাড়াও আমরা চিন্তা করেছি যে যেভাবে হোক মানুষের কাছে অর্থ পৌঁছাতে হবে, আর্থিক সচ্ছলতা দিতে হবে এবং আমাদের সব কাজগুলির জন্য চলার ব্যবস্থা নিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা 1,12,633 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিই। এর বাইরেও আমরা সাধারণ মানুষ, তাদেরকে আমরা আর্থিক সহায়তা করি। আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য যারা, কারণ করোনা ভাইরাস থেকে এমন একটা অবস্থা হয়েছিল যে সব কিছু স্থবির হয়ে যায়, কিন্তু মানুষের জন্য কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা সকল শ্রেণী পেশার মানুষ যারা এই ধরনের কষ্টে পড়তে পারে তাদেরকে আমরা আর্থিকভাবে নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করি এবং প্রত্যেকে যার যার বেতন ভাতা সময় মতো পেয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা তাদের যে বৃত্তি উপবৃত্তি দিই সেটাও তারা সময় মতো পেয়েছে। আমরা সেগুলিও সমানভাবে অনুসরণ করি এবং তাদেরকে দিয়ে যাই। প্রায় 10 মিলিয়নের বেশি পরিবার আমাদের এই প্রণোদনা পেয়েছে। আমরা প্রত্যেকের কাছে সরাসরি টাকা পাঠিয়েছি। সেখানে মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি আবার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তাদের সকলকেই আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য যে কোনো মানুষ যেন কষ্টে না থাকে। আর কৃষিতে আমার নির্দেশই ছিল যে আমাদের প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। আমাদের চাল, গম, মাছ, মুরগি, ডিম, মাংস, যে ফল, তরি তরকারি যেখানে আছে যার যার সাধ্য মতো সব উৎপাদন অব্যাহত রাখতে হবে, যে কোনো মতে খাদ্য সংকট যেন দেখা না দেয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী একটা খাদ্য মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলেই আজকে সেই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে না। কিন্তু এখনও করোনা ভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে হয়তো আরেকবার হয়তো এই করোনা ভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কারণ ইউরোপে সব বিভিন্ন দেশে আবার নতুন করে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের এখন থেকে সবাইকে সুরক্ষিত থাকতে হবে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। সেই দিকে আমি আহ্বান জানাবো যে আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকবেন।
এবং যার যার দায়িত্ব পালন করবেন। করোনা চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিকভাবে 2000 ডাক্তার নিয়োগ দিয়েছি, 6000 নার্স নিয়োগ দিয়েছি এবং আমরা টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। এত দ্রুত সময়, অল্প সময় এত সংখ্যক লোক নিয়োগ দেওয়া একটা কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা তা করেছি যেন তাদেরকে ট্রেনিং দিয়ে এই করোনা রোগীদের জন্য যথাযথ চিকিৎসা দিতে পারে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। সেই থেকেও আমরা আমাদের সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই যে করোনায় আক্রান্ত মানুষ, তাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, চিকিৎসা সেবা থেকে শুরু করে একের দাফন কাফন সব ব্যাপারে আপনারা যথাযথ সাহায্য করেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে। আমরা এটুকুই চাইব যে দেশ আমাদের এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এবারেও আমরা কিন্তু বাজেট আমরা দিয়েছি 5,68,000 কোটি টাকার বাজেট, যেটা দেওয়া খুব কঠিন ছিল, তবুও আমরা দিয়েছি। তারপরও বলেছি যে অর্থ খরচের ব্যাপারে সবাইকে মানে একটু সচেতন থাকতে হবে, কারণ করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তাহলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখেই সে ব্যবস্থা নিতে হবে, যদিও আমরা বাজেট ঠিক রেখেছি। আর সেই সাথে সাথে বলবো যে আমাদের প্রবৃদ্ধি আমরা 5.4 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি, যেটা লক্ষ্য ছিল 8.2 ভাগ করব। করোনার কারণে পারিনি, কিন্তু অনেক দেশে তা শূন্যের কোঠায় নেমে গেছে বা মাইনাস হয়েছে, কিন্তু আমরা এখনও বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তো আমরা সব থেকে উপরে আছি, 5.4 ভাগ আমরা অর্জন করেছি। ইনশাল্লাহ আমরা আরও বেশি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে দারিদ্র্য বিমোচনের যে কর্মসূচি আমরা নিয়েছি, আরটা হচ্ছে নদী ভাঙন, এবার বন্যা, কারণ আমরা ঘূর্ণিঝড় আমফান, তারপরে বন্যা, একটার পর একটা ঝামেলা আমরা সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবেলা করছি। সেখানে আমাদের সেনাবাহিনীর বিরাট ভূমিকা রয়েছে। কাজে আমরা এভাবেই আমাদের সকলকে কাজ করে যেতে হবে যেন যে কোনো ধরনের দুর্যোগ আসুক আমরা তা মোকাবেলা করতে পারি এবং আমরা তা মোকাবেলা করব। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে 20 বছর মেয়াদী প্রাকৃত পরিকল্পনাও আমরা দিয়েছি যে 2041 সালে বাংলাদেশ কেমন হবে, সেই পরিকল্পনার কাঠামো আমি প্রণয়ন করে তা গ্রহণ করেছি। 2100 সালে এই বদ্বীপ যেন আরও উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান 2100 সেটাও আমরা গ্রহণ করেছি। অর্থাৎ শুধু বর্তমান নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও যেন সুন্দর জীবন পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পরিকল্পনা হাতে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। যেখানে দারিদ্র্যের হার 40 ভাগ ছিল আমরা তা 20 ভাগে নামিয়ে এনেছি, সেটাও আমাদের ধরে রাখতে হবে। আর নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত যারা, তাদের সবাইকে আমরা ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি, করে দেব। বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না। ভূমিহীন গৃহহারা মানুষকে আমরা ঘরবাড়ি তৈরি করে দেব, আমরা সেই পদক্ষেপও নিয়েছি। এবং আমি 97 সালে যখন আশ্রয়ণ প্রকল্প নিয়েছিলাম তখন আমাদের সেনাবাহিনীকে আমি কাজে লাগিয়েছিলাম। অনেক যারা ভূমিহীন মানুষ তাদেরকে আপনারা ঘরবাড়ি তৈরি করে দিয়েছিলেন। কাজে এভাবেই মানুষের পাশেই সবসময় আমাদের দাঁড়াতে হবে। যাক, আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের জীবন সুন্দর হোক, সুস্থ থাকুন সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে করোনা ভাইরাস থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে। আর জাতির পিতার স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি একটি সুশৃঙ্খল ও মনোজ্ঞ কুচকাওয়াজ উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করায় সেনাবাহিনী প্রধান এবং 9 পদাতিক ডিভিশনের জিওসি এবং সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং একটু দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
আপনার এই মূল্যবান বক্তব্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস ও ভবিষ্যৎ চলার পথে দিশারি হয়ে থাকবে। জাতীয় ধ্বনি দেবে, জাতীয় ধ্বনি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। রাষ্ট্রীয় সালাম দিবে, সশস্ত্র সালাম। এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন সম্মানিত সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী। আমি ভিটিসি এর মাধ্যমে আজকের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।